বাড়িতে এসে কমলিনীকে অপমান করায় অনন্যার উপর রেগে গিয়ে অনন্যাকে উচিত শিক্ষা দিয়ে দিল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন গান গাইতে শুরু করে, আর কমলিনী কাপড় চোপড়গুলো একটু ভাঁজ করে রাখার চেষ্টা করে। নতুন তখন এতটাই রোমান্টিক হয়ে গিয়েছে, তখনই কমলিনী সে ভাঁজ করা কাপড়গুলো একদম এলোমেলো করে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পারবো অয়নদীপ ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকে। কুর্চি তখন ব্যাগপত্র নিয়ে অয়নদীপের কাছে আসে। অয়নদীপ তখন বলে, কী ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? কুর্চি তখন বলে, আমি আমার বৌদিবাইয়ের কাছে যাচ্ছি, আমাকে তো যেতেই হবে। তখনই আবার ডাবলু এসে বলে, মা তুমি কালকে তো ওই বাড়ি থেকে আমাদের বাড়িতে আসলে, আবার আজকে চলে যাচ্ছ, এটার মানেটা কি? কুর্চি তখন বলে, কেন ডাবলু, তোমাকে তোমার বাবাকে তো আমি সবটাই বলেছি, আমি 3 দিন এই বাড়িতে থাকবো, 3 দিন ওই বাড়িতে থাকবো। এদিকে তখন এবার অয়নদীপ বলে, তুমি আবার ওই বাড়িতে চলে যাচ্ছ একদিনের ব্যবধানে? বুঝতে পেরেছি, তুমি তোমার নতুন দা এবং বৌদিকে ছাড়া থাকতে পারছো না। এই 2 দিন আমাদের বাড়িতে এসে কেন থাকতে যাবে? যাও, চলে যাও। আমার হার্টের ব্লকেজ 1% ছিল, ওইটাও একদম শেষ হয়ে যাবে। আর এদিকে তখনই কুর্চি বলে, এভাবে কেন বলছো? আমি তো তোমাকে বলেছি আমি আস্তে আস্তে সবটা সামলে নিব। এখন আপাতত আমাকে ওই বাড়িতে যেতে হবে, স্কুল খোলা হয়ে গিয়েছে, আমাকে আগে স্কুলে যেতে হবে, তারপর আমি বিকেলবেলা বৌদি বাইরে ওইখানে যাব। তোমরা এরকম কেন করছো? আমি রান্নাবান্না কিছু একটা করে দিয়ে গিয়েছি, ফ্রিজে সেটা রাখা আছে, তোমরা পারলে একটু গরম করে খেয়ে নিও প্লিজ, তোমরা আমাকে আটকে রেখো না। এদিকে তখনই অয়নদীপ একটু অ্যাক্টিং করা শুরু করে, শেষ ডাবলু, আমার 1% ব্লকেজ ছিল, ওইটাও মনে হয় এখন শেষ হয়ে যাচ্ছে। তোর মাকে বলে এক্ষুনি চলে যেতে আমার চোখের সামনে থেকে। ডাবলু তখন তার বাবার কাছে এসে বলে, বাবা কি হয়ে গেল, তোমার শরীর কি খারাপ করেছে নাকি? ডক্টর ডাকবো? সুলক্ষণা এসে বলে, বাবা আপনার কিছু হবে না, চিন্তা করবেন না, আমরা তো আছি, কেন শুধু শুধু এভাবে আপনি স্ট্রেস নিচ্ছেন? তখনই কুর্চি বলে, তোমার এইসব কিছু না আমার ভালো লাগছে না, তোমাকে আমি এত করে বললাম একজন ডক্টর দেখাও, ভালো ডক্টর দেখাও, তুমি তো দেখাচ্ছ না। হ্যাঁ রে ডাবলু, তুই তো ছেলে, তোর কি একটা দায়িত্ব রয়েছে না? তোর বাবাকে তুই বলেছিলি ডক্টরের কাছে নিয়ে যাবি, অ্যাপয়েন্টমেন্ট করাবি, কই কিছুই তো করলি না। না পারলে আমাকে বল, আমি সেটা করব, আমি দরকার হয় নতুনদার সঙ্গে কথা বলে কিছু একটা করব। আমি এখন যাচ্ছি। আর সুলক্ষণা তোমাকে একটা কথা বলছি, ওই ফ্রিজে আর কি খাবার রেখে গিয়েছিলাম, তুমি যদি একটু পারো না একটু গরম করে খেয়ে নিও, কেননা একটু পরেই তো ডাবলু অফিসে যাবে, তাই আমি বলছিলাম কি তুমি একটু কষ্ট করে কাজটা করে নিও। এদিকে ডাবলু তখন ইশারা দেয় সুলক্ষণাকে, কোনোভাবেই তুমি রাজি হবে না। সুলক্ষণা তখন তার শাশুড়ি মায়ের কাছে এসে বলে, মা আপনি এটা বলতে পারলেন, আমার বাপের বাড়িতে আমাকে বলেছিল যেন আমি আগুনের ধারে কাছেও না যাই, আমি আগুনের ধারে কাছে গেলে আমার স্কিন নষ্ট হয়ে যায়, আমার শরীর খারাপ করে, সেজন্য না আমি কিছু করতে পারবো না। কুর্চি তখন বলে, ও তাহলে কি করবে তুমি? ডাবলু তুই এক কাজ কর, তুই বরং এগুলো একটু গরম করে খেয়ে নিস, কেমন? ডাবলু তখন বলে, মা তুমি আমাকে এই কথাগুলো বলছো? আমি একটা ছেলে মানুষ, তুমি কি জানো না যে ছেলে মানুষ রান্নাঘরে যাওয়ার নিষেধ? আর এটা তো তোমার জানা উচিত। আমি যাব রান্নাঘরে? একদম না, ইম্পসিবল মা, আমি কিচ্ছু করতে পারবো না। তুমি চিন্তা করো না, আমাদের খাওয়া দাওয়া সব কিছুই হয়ে যাবে, দরকার হলে আমি ফ্রিজ থেকে বের করে খেয়ে নিব, আমার শরীর খারাপ করলে করুক, তাতে তোমার কিছু যায় আসবে না মা। তখনই আবার কুর্চি বলে, শোনো, তোমাকে একটা কথা বলছি, তোমাকে ফ্রিজের খাবার খেতে হবে না। আর এদিকে তখনই আবার অয়নদীপ বলে, আরে তোর মাকে এইভাবে আটকে রাখিস না, তোর মা তো সারা জীবন আমাদের পাশে থাকবে না, এটা আমরা বুঝতে পেরে গিয়েছি। তোর মা তো এতদিন আমাদের সাথে ছিল না, আমরা কি না খেয়ে রয়েছি নাকি? হ্যাঁ, দরকার পড়লে আমরা অর্ডার করে কিছু একটা খেয়ে নিব, যদিও অর্ডার করা খাবার খেলে আমার আরও অস্বস্তি হয়, আমি আরও অসুস্থ হয়ে পড়বো, কি না কি রান্না করে সেটা তো আমাকে খেতে হবে, কিচ্ছু করার নেই। এত বছর তো আমরা এভাবেই খেয়ে এসেছি, আর 1% ব্লকেজ আছে, বাঁচবে আর কয়দিন। কিন্তু একটা জিনিস ভেবে না খুব খারাপ লাগছে রে, আমি যদি মারা যাই তোর মাটা না বিধবা হয়ে যাবে, ওই 1% ব্লকেজ আছে না, এটাও তো এখন শেষ হয়ে যাবে, আমি যদি এখন অর্ডার করে খাবার খাই। কুর্চি তখন বলে, কি মুশকিলে পড়লাম রে বাবা, আমি এখন বের হচ্ছি, এর মধ্যে তোমাদের এই কথাগুলো আমার না একদম ভালো লাগছে না, কি অলক্ষণে কথা বলছো। শোনো, তোমাকে একটা কথা বলি সুলক্ষণা, তুমি তো কাজ করোনি, আমি বুঝতে পারছি, সামান্য একটু গরম করে নিতে পারবে না? আর ডাবলু তো আছে, তোমাকে না হয় একটু সাহায্য করবে, ওই ওভেন আছে, ওভেনে একটু কষ্ট করে খাবারটা গরম করে খেয়ে নিও। সুলক্ষণা বলে, মা তুমি চলে যাও, তোমাকে না আমাদের নিয়ে চিন্তা করতে হবে না, আমরা ওই ফ্রিজের ঠান্ডা খাবারই খেয়ে নিব, আমাদের কথা ভাবতে হবে না। কুর্চি তখন বলে, একদম না, ওই ফ্রিজের খাবার খেলে আবার অসুস্থ হয়ে পড়বে। তখনই আবার ডাবলু বলে ওঠে, তাছাড়া তো আর উপায় নেই, হয়তোবা ফ্রিজের খাবার খেতে হবে, নয়তোবা আমাদেরকে অর্ডার করে কিছু একটা খেতে হবে। তুমি তো চলে যাচ্ছ না, তা আমরা কি করে কাজগুলো করব বলো তো? তোমার মতো তো আর সকলে কাজবাজ পারে না, আর জন্ম থেকে তো কেউ শিখে আসে না, তুমি তো আস্তে আস্তে পারলে আমার বউটাকে সব কিছু শিখিয়ে দিতে পারলে। অন্যদিকে নতুন বলে, আজকে না আমি খুব খুশি। কমলিনী বলে, আমি কি কম খুশি নাকি? আমিও তো অনেক খুশি। নতুন বলে, তোমার ছেলেটা আবার তোমার কাছে ফিরে এসেছে, আমাদের বুবলাই না আগের মতো এখন দেখা যাচ্ছে,
তার মন মানসিকতা সকল কিছুই না বদলে গিয়েছে। এতদিন ওই বর্ষার কথা চিন্তা করে ওই বর্ষার চক্করে পড়ে বুবলাইয়ের মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল। আজকে যখন কথা বললাম কতটা শান্তি নিয়ে সে কথা বলছে, মনে হচ্ছে এই ছোট্টবেলার বুবলাইয়ের সঙ্গে আমি আজকে কথা বলেছি। এটাই তো আমরা চেয়েছিলাম। কমলিনী তখন নতুনের দিকে তাকিয়ে বলে, আমার কেন জানি মনে হচ্ছে ওই বর্ষা মেয়েটা কিন্তু এত সহজে হার মানবে না, ও কোনোভাবেই বুবলাইকে ডিভোর্স দেবে না। ও কিন্তু হেরে যাওয়ার পাত্রী নয়, কোনো না কোনো অঘটন ঘটাবে। তখনই নতুন বলে, তুমি একদম চিন্তা করো না, বুবলাই যদি ওর সঙ্গে সংসার করতে না চায় কতদিন ও আটকে রাখবে, নিশ্চয়ই ডিভোর্স দিয়ে দিবে, কোনো শক্তিই পারবে না। শুধুমাত্র বুবলাইয়ের ওপর ডিপেন্ড করছে। এখন যদি বুবলাই সংসার করতে চায় আমাদের কিছু করার থাকবে না। এখন সংসার না করতে চাইলে একদিন না একদিন ডিভোর্স দিতেই হবে। আমাদের বুবলাইয়ের জীবনটা বেঁচে গেছে, ওরকম একটা মেয়ের সঙ্গে তার ডিভোর্স হয়ে যাচ্ছে। আমাদেরকে নতুন করে বাঁচতে হবে, নতুন করে সব কিছু শুরু করতে হবে। শুধু বুবলাইয়ের কথা চিন্তা করলে হবে না, বাড়িতে আরও ছেলে মেয়ে রয়েছে, তাদের কথাও তো চিন্তা করতে হবে। বুবলাইকে আমরা কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিব, তার জীবনটা তো এভাবে আমি নষ্ট হতে দেব না। নতুন কমলিনীকে বলে, এবার অন্তত আমাদের মিঠিল এবং বাবিলের বিষয়টা একটু দেখা দরকার। তাদেরও তো যথেষ্ট বয়স হয়েছে, তাদের বিয়েটাও দেওয়া দরকার। তারপর মিঠিমা রয়েছে, সকলকে একসঙ্গে বিয়েটা দেওয়া দরকার। বয়স তো অনেক হয়ে গিয়েছে, এবার অন্তত তাদের সংসারটাকে একটু সাজিয়ে দেওয়া দরকার। কমলিনী বলে, আমার কেন জানি মনে হচ্ছে তারা দুজন না খুব ভালো বন্ধু, কিন্তু তাদের দেখে কেমন জানি একটু উল্টাপাল্টা লাগে, মানে ভালো একটা বন্ডিং নেই, কোনো কিছু নেই। আমার মাঝে মাঝে একটু সন্দেহ হয়। তখনই নতুন বলে, একদম ঠিক কথাই বলেছো, তাদের মধ্যে বন্ধুত্বটা একটু বেশি, কিন্তু তারা যদি দাম্পত্য সুখী হতে হয় তাহলে বন্ধুত্বের উপরে আরও কিছু লাগবে, সেটা তারা এখনও বুঝতে পারছে না, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অয়নদীপ তখন তার ছেলেকে বলে, শোন ডাবলু, তোকে একটা কথা বলছি, তোর মাকে আটকে রাখিস না, তোর মাকে এক্ষুনি বল এখান থেকে চলে যেতে। আমরা বাঁচবো কি মরবো তা তোর মায়ের দেখার দরকার নেই, তোর মা তো চলে যাচ্ছে, আমরা অর্ডার করে কিছু একটা খেয়ে নিব। কুর্চি তখন বলে, তুমি এসব অলক্ষণের কথা কেন বলছো? হ্যাঁ, এসব কথা শুনতে না আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, তুমি অর্ডার করে খাবে মানে কি? আমি তো রান্না করে দিয়েছি, সামান্য একটু গরম করে খেতে পারবে না? অয়নদীপ বলে, ডাবলু তোর মাকে কিছু বল, আমার তো আর সহ্য হচ্ছে না। 1% আছে, এটাও মনে হয় চলে গেল রে, চলে গেল। এদিকে তখনই আবার সুলক্ষণা বলে, মা আপনি চিন্তা করবেন না, একদম ডাবলু সব কিছু করে নিবে, ডাবলু ওভেনে রান্নাটা করে নিবে, গরম করে নিবে। ডাবলু তখন এসে বলে, শোনো তোমাকে একটা কথা বলছি, তোমাকে কিন্তু সব কাজ করতে হবে, মা কিন্তু এই বাড়িতে থাকবে না, তোমাকে কিন্তু আস্তে আস্তে সব কিছু করতে হবে। দেখো হয়তোবা প্রথম প্রথম একটু ভুল হতে পারে, যেমন কেমন ধরনের ভুল, ওভেনে তুমি খাবারগুলো গরম করতে গেলে ওভেনের সুইচটা তুমি অফ করতে ভুলে গেলে, কি হলো, পরে পুরো বাড়িটাই জ্বলে গেল। এমন দু একবার হতে পারে, কিন্তু আস্তে আস্তে কিন্তু তুমি সব শিখে যাবে। কি মা, আমি কি একদম ঠিক কথা বলেছি না? দেখো আমার মাকে দেখো কতটা পারদর্শী, আমার মা তো ছোটোবেলা থেকে এত কিছু জানে না, আস্তে আস্তে শিখেছে। তখনই আবার কুচি বলে, এই শোন, তোর এই কথাগুলো না একদম শুনতে ভালো লাগছে না, তোমাকে একটা কথা বলে যাচ্ছি, আমি কিন্তু নতুনদার সঙ্গে কথা বলে তোমার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করছি। এভাবে আমার চোখের সামনে তুমি শেষ হয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। তুমি ছাড়া অন্য কেউ হলে আমি একই কাজ করতাম। তখনই ডাবলুকে বলে, শোন ডাবলু, তুই যদি এই কাজটা করতে না পারিস আমাকে বল, আমি তোর বাবাকে নিয়ে হসপিটালে যাব, কিন্তু ছেলে হিসাবে কিন্তু তোর দায়িত্ব রয়েছে। অয়নদীপ তখন বলে, আমাকে নিয়ে ভাবতে হবে না, ভাবতে হবে না, তুমি চলে যাও, তোমার কথাগুলো শুনলে না আমার আরও 1% রয়েছে, ওইটাও চলে যাবে। তোর মাকে বল চলে যেতে, আমার ভালো লাগছে না। এদিকে তখনই কুচি অয়নদীপের কাছে এসে বলে, কী হলো তোমার, কোথায় ব্যথা করছে? তখনই আবার অয়নদীপ বলে, আমার আসলে ডান দিকে ব্যথা করছে। কুচি বলে, ও ডান দিকে, তাহলে তেমন কোনো সমস্যা নেই। তখনই আবার ডাবলু বলে ওঠে, মা ডান দিকে না বাম দিকে, বাবা একটু ভুল করে বলে ফেলেছে। অয়নদীপ বলে, হ্যাঁ হ্যাঁ ওইটাই বাম দিকে, তুমি তো আর এটা নিয়ে ভাববে না হার্টের ব্যথা না কিসের ব্যথা, তুমি যাও তোমার বৌদির কাছে যাও, আমি বুঝতে পারছি। আর তখনই কুচি বলে, এসব না আমার ভালো লাগছে না, তোমাদের এরকম অবস্থা দেখে আমি কি করে যাই বলো তো? নতুন কমলিনীকে বোঝানোর চেষ্টা করে, আস্তে আস্তে সব কিছু একদম ঠিক হয়ে যাবে। কমলিনী বলে, ঠিক হলেই হলো। এদিকে নতুন আবারও প্রশ্ন করে, তারপর আমাদের মিঠিমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। কৃষাণু ছেলেটা কিন্তু অনেক ভালো, দেখো ও কিন্তু আমার ছাত্র ঠিকই, অনেক বছর পর দেখা হয়েছে, কিন্তু সে আমাকে একটুকু ভুলেনি। কমলিনী তখন বলে, ছেলেটাকে আমারও পছন্দ হয়েছে, কিন্তু ভাবতে হবে ছেলেটা আমাদের মেয়েকে পছন্দ করে কিনা। আসলে ঈশ্বর যেটা লিখে রেখেছে সেটাই হবে, আমাদের কাছে তো কোনো হাত নেই। নতুন তখন এসে বলে, একদম ঠিক কথাই বলেছ, তোমার বিশ্বাস তোমার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। কিছুক্ষণ পরই দরজায় নক না করে ঘরের ভিতর প্রবেশ করে অনন্যা। আর অনন্যা এসে দেখতে পায় নতুন এবং কমলি তারা একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে, আর এটা দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে, সে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। অনন্যা তখন বলে, আমি ভুল সময় মনে হয় ঢুকে পড়েছি, আসলে দিনের বেলা তো আমি বুঝতে পারিনি, কিছু মনে করো না। কমলিনী বলে, এ কি, এসব তুমি কি বলছো অনন্যাদি, তুমি তো যে কোনো
কোনো সময় আমার ঘরে আসতে পারো, তোমার পারমিশন লাগবে না। এদিকে অয়নদীপের এরকম অবস্থা দেখে কুর্চি তখন বলে, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তখনই ডাবলু বলে, কেন, তোমার জন্য অপেক্ষা করবে মামিরা, তখন কি হবে? কুর্চি তখন বলে, আমি ফোন করে বলে দিব। মানুষ একটা অসুস্থ, এই অসুস্থ মানুষ রেখে আমি কি করে যাই বলো তো? অনন্যা কমলিনীর কাছে এসে বলে, দেখো তোমার কাছে এসেছি একটা কথা বলার জন্য। বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করেছি, এখন তো তুমি পার্মানেন্টলি ওই বাড়ির বউ, তাই আমারও একটা দায়িত্ব রয়েছে তোমাকে বলা, সেজন্য আমি তোমাকে বলতে এসেছি। এখন তুমি যাবে কি যাবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কমলিনী বলে, অবশ্যই যাবো আমার বাড়িতে। তখনই আবার অনন্যা বলে, তোমার বাড়ি? এটা বলে মনে করো তুমি একবারও তো গেলে না। কমলিনী বলে, তুমি তো আমার পরিবারের অবস্থা সবটাই জানো, আমার উপর দিয়ে কি ধকলটা গিয়েছে, সব কিছুই তো সামলে উঠতে হয়। তখনই আবার অনন্যা নতুনের দিকে তাকিয়ে বলে, আমি বুঝতে পারছি না নতুন, তুমি কি করে সংসারটা করছো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি শুধু কমলিনীর দায়িত্ব নেবে সেটা ঠিক আছে, কমলিনীর সন্তান সন্ততি, তার বৌমা, ছেলের বউ, সব কিছু তুমি একাই সামলাচ্ছ, তুমি কিন্তু পরে পস্তাবে। নতুন তখন বলে, সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি কেন এত কথা বলছো? যা কথা বলার তা হয়ে গিয়েছে। আমি কি বিপদে পড়ি না পড়ি, কোনটা সামলাবো না সামলাবো সেটা একমাত্র আমার ব্যক্তিগত বিষয়। এই বলে তখন অনন্যাকে অপমান করে নতুন।